তো সমাস ইকুয়াল টু বলে 6 মাস, ইকুয়াল টু সমাসের এই সমাস কথাটার সাথে 6 মাস কথাটার একটা মিল আছে। শেষে দন্তাস্ব আছে, এখানে দন্তাস্ব আছে, শেষে প্রথমে দন্তাস্ব আছে, এখানে ছ আছে, 6-এর সাথে দন্তাস্ব একটা ছ মিল আছে। সমাস শিখতে নাকি 6 মাস লাগে, এটা হচ্ছে একদম ভুল কথা। সমাস শিখতে লাগে একদিন। এটা আমরা আজকে প্রমাণ করব যে সমাস শিখতে আমাদের একদিন লাগে, 6 মাস লাগে না। কিভাবে দেখো তো, সমাস শিখতে হলে আমাদের সমাস যে কি জিনিস, সমাস জিনিসটা আসলে কি, এটা আমাদের জানতে হবে প্রথমে। সমাস কি জিনিস সেটা আমরা জানবো হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে। দেখো, আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, এটা লিখলাম, এটাকে সমাস করে হলো সিংহাসন, বা বিদ্যার জন্য যে আলয় বিদ্যালয়, বিভিন্ন উদাহরণ টানা যেতে পারে। তো আমরা এখন তো আর সিংহাসন কথাটা প্রচলিত না। যখন রাজা বাদশারা প্রাচীনকালে বলো বা মধ্যযুগে বলো, যখন রাজা বাদশাদের সময় ছিল, তখন রাজা বাদশারা বসতেন কোথায়? সিংহাসনে। তাদের যে বসার আসনটা ছিল সভার মধ্যে, সেই আসনটাকে বলা হতো সিংহাসন। এখন তৎকালীন সময়ে বলা হতো ওই যে ওটা হচ্ছে রাজার সিংহ চিহ্নিত আসন। এখন যদি আমরা সিংহ চিহ্নিত আসন বলি, সময় বেশি লাগবে, উচ্চারণে একটু অনেকেরই সমস্যা হবে, ভালোভাবে উচ্চারণ করতে পারবো না, বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে। বাংলা ব্যাকরণে সমাস আসার ফলে আমরা কি বলতেছি? সিংহ চিহ্নিত আসন। এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। 3টা পদ থেকে আমরা সমাস মানে কি? সংক্ষেপণ। সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মানে ছোট করা। আমরা সমাসকে অনেক কঠিনভাবে নেই, বড় করে নেই, 6 মাস লাগে শিখতে। সমাস বাংলা ব্যাকরণে আসার ফলে আমরা এই যে বড় যে অংশটা আছে, এটাকে আমরা কি করলাম? সমাসের মাধ্যমে সংক্ষেপ করলাম। তার মানে আমরা বলতেই পারি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, বড় থেকে ছোট হয়ে গেল। এখানে কয়টা পদ আছে? এখানে পদ আছে 1টা 2টা 3টা, 3টা অংশ আছে না? 3টা পদ। এখানে কয়টা আছে? সিংহাসন 1টা পদ। তার মানে কি আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ একাধিক পদের এক পদীকরণ। তার মানে 3টা পদ থেকে আমরা 1টা পদ করলাম। আরেকটা বলতে পারি, এখানে 3টা পদ ছিল, এখানে 3টা পদ মিলিত হয়ে 1টা পদ হয়ে গেল। তাহলে বলতে পারি আমরা পদের মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ পদগুলোর মিলন। সিংহ চিহ্নিত আসন হয়ে গেল সিংহাসন। আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা? যতটুকু বোঝালাম সমাসের যে সংজ্ঞাটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ একাধিক পদের এক পদীকরণ, সমাস শব্দের অর্থ পদের মিলন। আমরা এই একটা উদাহরণ দিয়ে আমরা মোটামুটি সমাসের 50% শেষ করে দিতে পারবো। তো এখন সমাসের ভিতরে যাওয়ার আগে আমাদের সমাসের বেশ কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে বা জেনে নিতে হবে। কি সেগুলো? এই যে সমাসের যে বিভিন্ন অংশগুলো আছে, এই অংশগুলোর নাম আমাদের জানতে হবে। এই যে যেটা থেকে আমরা সংক্ষেপ করলাম, এটা পুরোটাকে বলা হয় ব্যাস বাক্য। আর এই যে যেটা সংক্ষেপ করলাম, মানে সমাস করলাম, যেটা সমাস হলো, সংক্ষেপ হলো, এটাকে বলা হয় সমস্ত পদ। পুরোটাকেই সমস্ত পদ। এগুলো জানতে হবে সমাস নির্ণয়ে। এটার কিন্তু আবার 2টা অংশ আছে, সিংহ একটা অংশ, আসন একটা অংশ। প্রথমের অংশটাকে বলা হয় পূর্বপদ, আর পরের যে অংশটা আসন আছে এটাকে বলা হয় পরপদ, বা এটার আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। পরপদ মনে রাখলেই হবে, উত্তরপদ। ঠিক আছে, উত্তরপদ। আবার এটাকে আবার বলা হয় বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে। আর এই 2টা পদকে একত্রে বলা হয়, পূর্বপদ এবং পরপদকে বলা হয় সামস্যমান পদ। আমরা জাস্ট তোমাদের যতটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যেটা থেকে বড় অংশটাকে বলা হয় ব্যাস বাক্য, সমাস যেটা হলো ছোট হলো এটাকে বলা হয় সমস্ত পদ, আর এটার 2টা অংশ আছে পূর্বপদ এবং পরপদ। এই জিনিসগুলো জাস্ট মনে রাখলেই আমাদের হয়ে যাবে। কি মনে রাখা যাবে কিনা? খুবই সহজ, কিন্তু আমরা কি মনে রাখতে পারবো? ঠিক আছে, এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলি এখনই। মুখস্থ করে তোমরা ডান লিখবা। তো এখন আমরা দেখো সমাস কত প্রকারভেদে যাই। সমাসের প্রকারভেদ ধরে ধরে শিখব। সমাসের
প্রকারভেদ। তো সমাসের প্রকারভেদ কয় প্রকার আমরা আস্তে আস্তে লিখে লিখে শিখি। 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নম্বর হচ্ছে দ্বিগু সমাস, একটু ফাঁকা দিয়ে লিখি, কিছু লিখতে হবে, দ্বিগু। 3 নম্বর হচ্ছে তৎপুরুষ, 4 নম্বরে হচ্ছে কর্মধারয়। এদিকে আমরা 5 নম্বরটা লিখি। 5 নম্বরে হচ্ছে অব্যয়ী ভাব, আর 6 নম্বর হচ্ছে বহুব্রীহি। কয় প্রকার শিখলাম সমাস? 6 প্রকার শিখলাম। যদি আমি চাই 10 মিনিটের মধ্যে সমাস শেষ করে দিতে পারবো, কিন্তু আমরা এতটাও শর্ট করব না, যদিও আমাদের শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হচ্ছে, তাই বলে সবকিছু শর্ট করা যাবে না। আর মনে রাখবা যে এই যে সমাস টপিকটা আছে এটা শর্ট সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এই সমাস থেকে এবারে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, সো আমাদের সমাসটাকে কিন্তু সেভাবে করতে হবে। সো আমরা প্রথম থেকে আসব। প্রথমে মনে রাখবো আমরা সমাসটা শেখার আমরা বেশ কিছু টেকনিক ফলো করব। তার মধ্যে যেটা অন্যতম টেকনিক সেটা হচ্ছে পূর্বপদ পরপদ দেখে সমাস নির্ণয়। আমরা সবগুলো টেকনিকই ইউজ করার চেষ্টা করব। সো দেখো, পূর্বপদ পরপদ জিনিসটা আমরা কিন্তু অলরেডি শিখেছি, কোনটা পূর্বপদ কোনটা পরপদ এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি। তো দেখো, দ্বন্দ্ব সমাস এটার উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসটা গেল, এটা হচ্ছে উভয় পদ প্রধান, মানে 2টা পদই প্রধান হবে। যেমন আমরা যদি বলি, এই 2টা বহুব্রীহি অব্যয়ীভাবে পরে আসি, আমরা যদি বলি মা বাবা, ভাই বোন, দেশ বিদেশ, তারপর হচ্ছে দা কুমড়া, এরকম অজস্র উদাহরণ আছে। দেখো, এই পূর্বপদ পরপদ প্রধানের যে বিষয়টা সেটা একদম 100% ক্লিয়ার হবা সবগুলো বোঝানোর পরে। আপাতত প্রাথমিক কনসেপ্টটা নিয়ে রাখো। দেখো, এই যে এখানে মনে করো 2টা পদ আমরা ধরি, সমাসের যে সিস্টেম সেখানে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদে আছে কি মা, পরপদে আছে বাবা। 2টা পদই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাকে এখানে কিন্তু আইডেন্টিফাই করা নাই, কোনোটাকে কিন্তু নির্দেশ করা হচ্ছে না যে এই পদটাই হচ্ছে এখানে মুখ্য। ঠিক আছে, তার মানে 2টা পদই কিন্তু এখানে মুখ্য। এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবা আমরা যখন আরো আগাবো। জাস্ট মনে রাখো যে দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রধান, 2টি পদই প্রধান। এখন আমরা মনে রাখবো যে এই যে পরে যে 3টা সমাস আমরা লিখেছি, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয়, এই 3টা সমাসে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, কারণ এই 3টা সমাস মনে রাখবা এইভাবে। দ্বিতক এ পরপদ প্রধান, দ্বিতকে পরপদ প্রধান। দ্বিতক মানে কি? দ্বিতক দিয়ে মনে রাখতে হবে দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ এবং কতে কর্মধারয়। দ্বিতকের দ্বিগু, ততে তৎপুরুষ, কতে হচ্ছে কর্মধারয়, এই 3টি সমাসের পরপদ প্রধান। কিভাবে পরপদ প্রধান এবং এগুলোর কিছু প্রাথমিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। দেখো, দ্বিগু সমাসে পরপদ প্রধান এবং দ্বিগু সমাসের সবচেয়ে বড় যেটা চেনার উপায় সেটা হচ্ছে পূর্বপদে কি থাকবে? পূর্বপদে থাকবে হচ্ছে সংখ্যা। দ্বিগু সমাস খুবই সহজ একটা সমাস, পূর্বপদে সংখ্যা থাকলে মোটামুটি আমরা ধরে ফেলতে পারি এটা দ্বিগু সমাস। পূর্বপদের সংখ্যা শুধুমাত্র দ্বিগু সমাসেরই থাকে। এবং ব্যাস বাক্যে থাকবে সমাহার। দেখো, আমরা যদি একটা উদাহরণ লিখি, সপ্তর্ষি। সপ্তর্ষি মানে কি? আচ্ছা, এই 2টাও আমি মুছাই দিচ্ছি, দ্বিগুটা ভালো করে বোঝাচ্ছি। সপ্তর্ষি মানে হচ্ছে 7 ঋষির সমাহার। দেখো, 7, সপ্ত মানে 7, ঋষি, পূর্বপদে কি আছে? সংখ্যা আছে, ব্যাস বাক্যে কি আছে? 7 ঋষির সমাহার, সমাহার কথাটা আছে। তার মানে যদি সংখ্যা থাকে পূর্বপদে এবং ব্যাস বাক্যে যদি সমাহার কথাটা আসে তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এখন মনে রাখবে যে এখানে পরপদ কিভাবে প্রধান? 7টা ঋষি, সপ্তর্ষি মানে কি? 7 জন ঋষি। এখানে মেন কে? এখানে কিন্তু 7 জন ঋষি যে আছে, ওই যে ঋষির যে সংখ্যাটা 7, ঠিক আছে, ঋষিদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। ঋষিরাই কিন্তু এখানে প্রধান পদ। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি যে দ্বিগু সমাসে পরপদ প্রধান। এখন আমরা যদি কিছু প্র্যাকটিস করি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যদি কিছু প্র্যাকটিস করি তাহলে তোমরা বুঝতে পারবা, আরো কনসেপ্ট ক্লিয়ার ধারণা একটা হয়ে যাবে।
হ্যাঁ, আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে একটা বই থেকে দেখো সবগুলোই মিলবে। দ্বিগু সমাসের সবগুলো আমার কাছে একটা অ্যাডমিশন এক্স বই আছে, এখান থেকে যদি আমরা একটু দেখি তাহলে তোমরা বুঝতে পারবা যে এতটুকুই দ্বিগু সমাসে এতটুকু দিয়েই আমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবো। দেখো আমরা যদি একটু বই থেকে একটু দেখি, অ্যাডমিশন হ্যাক্স বই থেকে যদি একটু দেখি আমরা, হ্যাঁ এটা পেয়ে গেছি। দ্বিগু সমাসে দেখো এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দ্বিগু সমাসের। আমি যদি অ্যাডমিশন হ্যাক্স বই থেকে দুই একটা উদাহরণ টানি, যেমন এখানে যেমন আছে শতাব্দী, কথাটা শতাব্দী মানে হচ্ছে শত অব্দের সমাহার। দেখো সমাহার কথাটা আছে, শতাব্দী এখানে লক্ষ্য করো, শত মানে 100, তার মানে কি এটা অবভিয়াসলি দ্বিগু সমাস, পূর্বপদের সংখ্যা আর হচ্ছে ব্যাস বাক্যে কি সমাহার। এবং শত অব্দ মানে কতটা অব্দ এখানে আছে, অব্দ কতগুলো, 100টা। অব্দই হচ্ছে পরপদ, অব্দই হচ্ছে প্রধান। তাহলে কি আমরা দ্বিগু সমাসটা কি 100% আমাদের ক্লিয়ার হয়ে গেল না? এখানে দ্বিগু সমাস কি 100% ক্লিয়ার না? তোমরা বইয়ে দেখতে পারো, যাদের কাছে অ্যাডমিশন এক্স বইটা আছে তারা দেখতে পারো, বা যাদের কাছে অন্য বই আছে তারাও দেখতে পারো যে দেখো যতগুলো উদাহরণ আছে সবগুলোই কিন্তু তোমাদের 100% এই যে সূত্রটা আছে এটার সাথে মিলে যাবে। ঠিক আছে, 3 নম্বর যে সমাস দ্বিতকের অন্তর্ভুক্তগুলো আমরা আলোচনা করছি। আগে দ্বিতক মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারা, এতটুকু মনে রাখবা। 3 নম্বর হচ্ছে তৎপুরুষে আসি। তৎপুরুষ সমাসটা হচ্ছে ভেরি ইজি কনসেপ্ট। তৎপুরুষ সমাসটা মনে রাখবা যে তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, কারণ দ্বিতকের অন্তর্ভুক্ত হলেই পরপদ প্রধান হবে। তৎপুরুষ সমাসে পূর্ব পদে বিভক্তি থাকবে এবং এই বিভক্তিটা লোপে হচ্ছে যে সমাস হয় সেটাই তৎপুরুষ সমাস। কনসেপ্ট হচ্ছে তৎপুরুষ সমাসে 1 নম্বর যে কনসেপ্টটা সেটা হচ্ছে পরপদ প্রধান, পূর্ব পদে বিভক্তি এবং বিভক্তি লোপে, যে বিভক্তি লোপ পাবে সেটি সেই সমাস। মানে হচ্ছে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ, যদি তৃতীয় লোপ পায় তাহলে তৃতীয় তৎপুরুষ, যে বিভক্তিটা লোপ পাবে তাহলে সেটা সেই তৎপুরুষ সমাস। আমরা যদি বলি দুঃখপ্রাপ্ত, তাহলে হয়ে যাবে দুঃখকে প্রাপ্ত। দুঃখকে তার মানে কি কে বিভক্তি লোপ পাইছে, তার মানে কি এটা অবভিয়াসলি তৎপুরুষ সমাস এবং এটার পরপদ প্রধান। মানে দুঃখকে প্রাপ্ত, প্রাপ্ত যে কথাটা আছে এখানে একটু লক্ষ্য করো, দুঃখ প্রাপ্ত মানে এখানে কিন্তু দুঃখটা মেইন না, প্রাপ্ত, সে যে দুঃখ পেয়েছে এটা কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, এজন্যই পরপদ প্রধান। পূর্ব পদে কি আছে, ব্যাস বাক্যে আমরা লক্ষ্য করছি বিভক্তি আছে এবং এই বিভক্তিটা লোপ পেলে, এই বিভক্তিটা লোপ, যে বিভক্তি লোপ পাবে সেটা সেই তৎপুরুষ সমাস। যদি দুঃখকে প্রাপ্ত এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তাহলে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা এই যে দেখো অ্যাডমিশন এক্স বই থেকে কিন্তু আমি উদাহরণটা দিয়েছি, দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত। এখানে তোমরা হচ্ছে যদি একটু মুখে মুখে আমি বলে দেই, অ্যাডমিশন এক্স 294 পৃষ্ঠায় আছে। দেখো পঞ্চমী যেটা আছে, পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে স্কুল পালানো, স্কুল থেকে পালানো, তার মানে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে কি আছে, পূর্বপদে আছে বিভক্তি, বিভক্তি লোপ পেয়ে গেছে, এই জন্য এটা তৎপুরুষ সমাস। আমরা যদি বলি সপ্তমী তৎপুরুষ সমাস, যেমন মন মরা, মনে মরা, যদি এটা লিখি আমরা অ্যাডমিশন এক বই থেকে, মন মরা একসাথে, এটা হইল মনে মরা, মনে মরা থেকে হয়ে গেছে মন মরা। মন এ কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি, তার মানে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা তৎপুরুষ সমাস 100% ডান, মানে বুঝতে পারলে সবাই ডান বা ক্লিয়ার লিখে এখনই কমেন্ট করো। যারা নতুন এসছো, পরে ক্লাসে জয়েন করেছো, তাদের সবাইকে বলবো ক্লাসটা শেয়ার দিয়ে রাখো নিজেদের টাইম লাইনে, ওকে। এবং বাংলা ক্লাসগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। যারা নতুন আসলা এবং যারা এর আগে কোনোদিন ক্লাস করোনি তারা জানাবা কেমন লাগছে বাংলা ক্লাস, এবং যারা পুরাতন, যারা নিয়মিত ক্লাস করো তারা এই তৎপুরুষ সমাসটা বুঝতে পারলা কিনা এখনই কমেন্ট করে জানো। দ্বিতকের অন্তর্ভুক্ত সমাস আরেকটা, সেটা হচ্ছে ওই যে দ্বিতকের শেষের যে অংশটা, কর্মধারয়।
এটা আমাদের 4 নম্বর সমাস কর্মধারয়। কর্মধারয় সমাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সমাসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস যদি আমি বিস্তারিত বলতে চাই, কর্মধারয় সমাসের গভীরতা এত বেশি, কর্মধারয় সমাস নিয়ে 2টা ক্লাস দেওয়া যাবে। ঠিক আছে, আমরা কর্মধারয় সমাসটা যতটুকু পারি আমরা ইনশাল্লাহ শেষ করব। দেখো কর্মধারয় সমাসটা হচ্ছে কি, আমরা তো অলরেডি দ্বিতকের অন্তর্ভুক্ত, তার মানে হচ্ছে পরপদ প্রধান। কর্মধারয় সমাস শুধু পরপদ প্রধান দিয়ে তো আমরা শিখতে পারবো না। তার মানে কি কি জিনিস মাথায় রাখতে হবে? পরপদ প্রধান, ব্যাস বাক্যে, ভাই ওরা কি আছে বাইরে, পানি আনতে বলুন তো। ব্যাস বাক্যে যে, যার, যিনি, তিনি, ন্যায়, মতো। যে, মনে রাখবা ব্যাস বাক্যে যে, যার, যিনি, তিনি, ন্যায়, মতো এবং হচ্ছে তুলনা বুঝাবে। 2টি জিনিসের মধ্যে তুলনা বুঝাবে। এতটুকু যদি তোমরা কনসেপ্টটা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের কর্মধারয় সমাস আর কোনো সমস্যা হবে না। ব্যাস বাক্যে ন্যায় বা মতো, তুলনা বুঝাবে 2টা জিনিসের মধ্যে, এবং পরপদ প্রধান। মনে রাখবা যে সমাস, তুমি সমাস শেখো, কারক শেখো বা উপসর্গ শেখো, যে কোনো বাংলা ব্যাকরণের তুমি সবকিছু 100% শিখে, মানে 100% নিয়মে শিখতে পারবা না। নিয়মে তুমি 100% বাংলা ব্যাকরণ শিখতে পারবা না। তোমাকে কি করতে হবে? তোমাকে বাংলা ব্যাকরণটা একদম টোটালি 100% আয়ত্ত করতে হলে কিছু জিনিসও মুখস্থ করে রাখতে হবে। যেমন ব্যাস বাক্যগুলো, এগুলো তো আর নিয়ম দেওয়া হয় না, ব্যাস বাক্যগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে। আমরা যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র মানে এটাকে ব্যাস বাক্য করলে হবে তুষারের, এখানে তুলনাটা এখানে লিখে রাখি, অনেকে হয়তো বা স্ক্রিনশট নাও তোমরা। তুষারের ন্যায় শুভ্র। তাহলে কি আমরা অলরেডি পেয়ে গেলাম ন্যায় বা মতো, একটা জিনিস পেয়ে গেলাম। এই যে ন্যায় বা মতো, এখানে একটা জিনিস পেয়ে গেলাম, তার মানে এটা পাইলাম। এখন দেখো তুলনা কিভাবে বোঝাইছে, তুষার শুভ্র। এখন কথা হচ্ছে যে তুষার শুভ্র মানে তুষারের রং কিন্তু সাদা হয়। এখানে কিন্তু তুলনাটা কিভাবে বোঝাইছে, মনে করো এই বোর্ডটা কিন্তু সাদা। ঠিক আছে, এই বোর্ডটা হচ্ছে সাদা। আমি যদি বলি এই বোর্ডটা হচ্ছে তুষারের মতো শুভ্র, এখানে কিন্তু তুষারকে সাদা বলা হয় নাই, এই বোর্ডটাকে তুষারের কালার যে সাদা তার সাথে তুলনা করা হয়েছে। তার মানে কি তুষার শুভ্র, এখানে কি তুষার যে সাদা, কোনো কিছুকে ওই তুষারের ন্যায় সাদা হিসাবে এখানে কিন্তু তুলনা করা হয়েছে, যার কারণে আমরা এই তুলনাটাও পেয়ে গেলাম। তুলনাটাও আমাদের হয়ে গেল। এখন আমাদের কি পরপদ প্রধান। দেখো তুষার শুভ্র মানে তুষারের রংটা যে সাদা, তুষার শুভ্র দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়। যেমন এই এই হোয়াইট বোর্ডের রংটা তুষারের মতো শুভ্র। শুভ্র মানে সাদা, এখানে কিন্তু তুষারকে আনা হচ্ছে না, সাদা যে রংটা এই বোর্ডের এটাই কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা পরপদ প্রধান, ব্যাস বাক্যে যে, যার, যিনি, তিনি, ন্যায় বা মতো এবং হচ্ছে তুলনা বুঝালে সেটাকে আমরা বুঝবো হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, কর্মধারয় সমাস। আমরা অ্যাডমিশন এক্স বই আমাদের কাছে যেহেতু আছে, আমরা এখান থেকে আরেকটা উদাহরণ দিয়ে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তুষার শুভ্রতা আমি একটু মুছাই দিচ্ছি। দেখো অ্যাডমিশন হ্যাক্স বইয়ের খুব সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ পার্টগুলো কিন্তু অ্যাডমিশন হ্যাক্স বইয়ে দেওয়া আছে, যেগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু দেওয়া আছে, অহেতুক কোনো কিছু দেওয়া নাই। কর্মধারয়, হ্যাঁ এই তো যেমন এখানে দেওয়া আছে ভ্রমর কৃষ্ণকেশ, খুব সুন্দর একটা উদাহরণ অ্যাডমিশন এক্স বইয়ের। ভ্রমর কৃষ্ণ, এটা আসতে পারে কৃষ্ণকেশ। তার মানে কি, যদি বলা হয় যে তোমরা যদি বলো যে সাইদ ভাইয়ের চুলগুলো হচ্ছে ভ্রমর কৃষ্ণকেশ, সাইদ ভাইয়ের
এই কেশ, কেশ মানে চুল, সাইদ ভাইয়ের কেশ হচ্ছে ভ্রমর কৃষ্ণ। তোমরা যদি বলো সাইদ ভাইয়ের কেশ হচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ, মানে চুলগুলো, তার মানে কি এই চুলগুলোকে, ভ্রমণের রং কি কালো, কৃষ্ণ কেমন ছিলেন, দেবতা কৃষ্ণ ছিলেন কালো, তার মানে কি আমার চুলগুলো অনেক কালো, সাইদ ভাইয়ের চুলগুলো অনেক কালো, এটা অর্থে কিন্তু বোঝানো হচ্ছে। তার মানে কি ওই ভ্রমর এবং কৃষ্ণের সাথে সাইদ ভাইয়ের চুলের কিন্তু তুলনা করা হচ্ছে, যার কারণে এই ভ্রমর কৃষ্ণ কেশ কিন্তু ইজিলি কর্মধারয়ের সমাস। তাহলে এটা আমরা পাবো ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ন্যায় বা মতো পেয়ে গেছি, তার মানে কে, তার মানে এটা কর্মধারয় সমাস। বোঝা গেল, বোঝা গেল। এরপরে দেখো আমাদের দ্বিতক শেষ, উভয় পদ প্রধান গেল দ্বন্দ্ব সমাসে, পরপদ প্রধান গেল দ্বিতকে মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারয়ে। এখন আমরা আমাদের 5 নম্বর যে টপিক সেটা হচ্ছে অব্যয়ীভাব। খুবই সহজ একটা সমাস। অব্যয়ীভাব সমাসটা দেখো, অব্যয়ীভাব সমাসে এত কিছু শেখার দরকার নাই, তবে একটা জিনিস মনে রাখতে পারো, পরীক্ষা আসতে পারে, নিচের কোন সমাসটির পূর্বপদ প্রধান। আমরা পরপদ প্রধান পাইলাম 3টার, তাহলে পূর্বপদ প্রধান এই একটি মাত্র সমাসের, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের হচ্ছে পূর্বপদ প্রধান। জাস্ট 2টা নিয়ম, এটা একটা নিয়ম, এবং পূর্বপদে উপসর্গ অথবা যথা থাকবে। পূর্বপদে উপসর্গ বা যথা যদি থাকে তাহলেই এটা 100% এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, নিঃসন্দেহে এটা অব্যয়ীভাব সমাস। দেখো কিভাবে, আমরা যদি বলি, এবং পূর্বপদ প্রধান এটাতে আগে বোঝাই তোমাদের, এত কিছু নিয়ম শেখার দরকার নাই। তোমরা যদি অব্যয়ীভাব সমাসটা শিখতে চাও, জাস্ট এতটুকু মনে রাখবা, পূর্বপদে যদি উপসর্গ পাও, উপসর্গ তো জানো, বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা, এই কয়েকটা, এবং যথা যদি থাকে তাহলে 100% অব্যয়ীভাব সমাস। তারপরে আমাদের শিখতে হবে। যেমন আমরা যদি বলি উপজেলা, উপজেলা এটা পূর্বপদ কিভাবে প্রধান হয়? তোমরা ভাবতেছো জেলা এটাই তো পূর্বপদ, এটাই তো প্রধান হওয়ার কথা না। উপজেলা মানে এটাকে ভাঙালে আমরা পাই উপযোগ জেলা। এখানে কিন্তু পুরোটা দ্বারা উপজেলা মানে জেলাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি উপজেলা, মানে উপটা ইউজ করার ফলে, উপ মানে হচ্ছে কি, উপটা হচ্ছে একটা উপসর্গ, উপটা ইউজ করার ফলে হয়ে গেল কি জেলার একটা অংশ। তার মানে কি এখানে উপটা প্রধান না, উপটাই কিন্তু প্রধান, ঠিক আছে? তার মানে অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান। এরকম ভাবে যদি যথারীতি থাকে, যথারীতি, যথা কি, যথা হচ্ছে এই যে আমাদের নিয়মের মধ্যেই আছে যথা, তাহলে এমন হলে এটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। অভাব কথাটা হচ্ছে কি ভাতের অভাব, নভাব মানে কি ভাব। দেখো ভাব যে কথাটা আছে, ভাব কথাটা এবং অভাব কি একই জিনিস না? মানে তার যে ভাব, যদি অটা লাগানোর ফলে কি মানে কি ভাব নাই, মানে অভাব, মানে মানে হচ্ছে চাহিদা নাই, মানে চাহিদা পূরণ হয় নাই, এমন কিছু বোঝাচ্ছে। তার মানে এই ভাবটা কি প্রধান না অটা প্রধান? অটা কিন্তু একটা উপসর্গ, অ অঘা অজ অনা, তারপর হচ্ছে আর আন আপ কুনি পাতি বিভরাম শশা সুহা, এগুলো হচ্ছে তোমার বাংলা উপসর্গ, ঠিক আছে? তো অটা হচ্ছে উপসর্গ, তার কারণে আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি অব্যয়ীভাব সমাস। তারপরে যদি আমরা পূর্বপদ প্রধান দিয়ে যদি মনে রাখতে চাই, সেক্ষেত্রে হয়ে যাবে কি অভাব, মানে ভাতের ন ভাব, অভাব মানে হচ্ছে ন ভাব। তার মানে অটা হচ্ছে কি এখানে প্রধান, কারণ হচ্ছে ভাব বোঝাচ্ছে না, অভাব দ্বারা কোনো কিছু কম হয়ে গেছে বা কোনো কিছুর চাহিদা রয়েছে এমনটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো আমরা জাস্ট এইটা যদি বের করতে চাই, জাস্ট পূর্বপদে উপসর্গ বা যথা থাকলে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? আই থিঙ্ক 100% ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করো। আচ্ছা, এবারে আমাদের লাস্ট ওয়ান এবং খুবই ইম্পর্টেন্ট, বহুব্রীহি সমাস, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। বহুব্রীহি সমাস নিয়ে আমাদের ঝামেলার অন্ত নাই, ঝামেলার সীমা নাই। বহুব্রীহি সমাস প্রচুর সমস্যা। মনে রাখবা এই একমাত্র সমাস যার কোনো পদের অর্থই প্রধান নয়। দেখো বহুব্রীহি সমাস যেটা আছে, বহুব্রীহি সমাস নিয়ে আমাদের প্রচুর ঝামেলা হয়। তো দেখো বহুব্রীহি সমাসের মনে রাখতে হবে কোনো পদই প্রধান নয়। বহুব্রীহি সমাসগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, মুখস্থ, কারণ বহুব্রীহি সমাসটা নিয়ম দিয়ে তুমি পারবা না, মুখস্থ করলে সুবিধা হয়।
কারণ বহুব্রীহি সমাসের যে উদাহরণগুলো আছে এগুলো তোমরা কখনো শুনো নাই বা এগুলোর অর্থ অনেকেই জানো না, ঠিক আছে, মুখস্থ করলে সুবিধা হয়। তো দেখো আমরা যদি বলি দশানন, গজানন, তারপরে যদি বলি বিনা পানি বা বহুব্রীহি কথাটাই, বহুব্রীহি সমাসের বহুব্রীহি সবগুলাই হচ্ছে বহুব্রীহি সমাস। কিভাবে বহুব্রীহি সমাসের কোনো পদের অর্থই প্রধান নয়? বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, বহুব্রীহি সমাস হলো সেই সমাস যে সমাসের কোনো পদের অর্থের প্রাধান্য পায় না এবং তুমি যেটা ভাবছো সেটা না বুঝিয়ে অন্য কোনো কিছু বোঝাবে, এমন হলেই সেটা বহুব্রীহি সমাস হয়ে যাবে। কিভাবে দেখো, দশাননকে যদি ভাঙানো যায়, দশ আনন যার, ব্যাস বাক্য দশ আনন যার, এটা হচ্ছে বিশ্লেষণ। তোমরা হয়তো ভাবতে পারো দশ দশ কথাটা আছে, এটা হয়তো বা মেরে দিব দ্বিগু সমাসে, দ্বিগু সমাস হবে না। তোমরা ভাবতেছো দশ আনন মানে 10 হাত, আনন মানে হচ্ছে হাত, 10 হাত, এরকম কিছু না। দশানন দ্বারা বোঝানো হচ্ছে রাবণকে, যার 10টা, সরি আনন মানে হচ্ছে মুখ, একটা মিস্টেক হয়েছে, আনন মানে হচ্ছে মুখ। তোমরা হয়তো বা ভাবতেছো 10টা মুখ, 10টা মুখ, কিন্তু 10 মুখ কার ছিল? 10 মুখ ছিল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় পেয়েছিলাম রাবণকে, রাবণকে বলা হয় দশানন। আবার আমরা যদি বলি গজানন, তোমরা হয়তো ভাবতেছো গজ অনঞ্জার বা গজ আনঞ্জার। গজ মানে হচ্ছে মাথা, আনন মানে মুখ, মাথা মুখ এমন কিছু কি? কখনোই না। গজ মানে মাথা, আনন মানে মুখ, দুইটার কোনো পদের অর্থই কিন্তু প্রধান নয় এখানে। গজানন মানে হচ্ছে কে? ওই যে অনুপম মানে অপরিচিতা গল্পে বলা হয় না, অনুপমকে বলা হয় গজাননের ছোট ভাইটি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলা হয় না। গজানন মানে হচ্ছে গণেশ, গজানন মানে হচ্ছে গণেশ, আর দশানন মানে হচ্ছে রাবণ, ঠিক আছে? অন্য কিছু বোঝাচ্ছে, তোমরা যেটা ভাবছো সেটা বোঝাচ্ছে না। আবার আমরা যদি বলি বিনা পানি, বিনা পানি কি? বিনা মানে বাদ্যযন্ত্র একটা, বিনা, পানি মানে হাত, মানে কোনো অর্থেরই কিন্তু এখানে প্রধান নয়, কারণ বিনা পানি মানে হচ্ছে দেবী সরস্বতী, যার হাতে থাকে কি? যার হাতে থাকে একটা বীণা, সরস্বতীর হাতে বীণা আছে। অনন বিনা পানি, বিনা পানিতে যার, এটা হবে তোমার হচ্ছে ব্যাসবাক্য হবে বিনা পানিতে যার, মানে বিনা হাতে যার, পানি মানে হাত, তার মানে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে কি? তোমরা কি এটা মুখস্থ না করলে পারতা? কখনোই না। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের বহুব্রীহি কথাটাই একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। কিভাবে দেখো, বহুব্রীহি আছে যার, এটার ব্যাস বাক্য করলে পাওয়া যায় বহুব্রীহি আছে যার। বহু মানে অনেক, ধান, ব্রীহি মানে হচ্ছে ধান, অনেক ধান আছে যার না। বহুব্রীহি কি? বহুব্রীহি হচ্ছে একটা সমাস। বোঝা গেল কোনো পদের অর্থই প্রধান নয়, ঠিক আছে? তাহলে বহুব্রীহি সমাসগুলো তোমরা একটু মুখস্থ করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। যতটুকু বুঝিয়েছি এতটুকু বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার বা ডান লিখে কমেন্ট করো কুইক। আমরা বাকি রেখেছিলাম দ্বন্দ্ব সমাসটা, হালকা আলোচনা করেছিলাম। দ্বন্দ্ব সমাসটা হচ্ছে, দেখো দ্বন্দ্ব সমাস বাকি রাখবো কেন, শেষ করে দিব সব। দ্বন্দ্ব সমাসে দেখো মনে রাখবা চেনার উপায়, ব্যাস বাক্যে ও এবং আর এগুলো থাকবে, তারপরে সমস্ত পদে কি থাকবে? হাইফেন থাকবে, ঠিক আছে? এবং হচ্ছে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসটা বাকি এই জন্য রেখেছিলাম যে যাতে তোমাদের যে পদের যে ধারণাটা আছে, পূর্বপদ পরপদ, এই ধারণাটা যেন মানে মোটামুটি 100% আয়ত্তে আসে, এই জন্য কিন্তু আমি ওটা কিন্তু বাকি রেখেছিলাম, ঠিক আছে? তো এই জন্য এখন পূর্বপদ পরপদের আইডিয়াটা আমাদের মোটামুটি আমাদের হয়ে গেছে, আইডিয়া একটা 100% নিয়েছি আমরা। সো এখন আমরা দ্বন্দ্ব সমাসটা এখন আমি ভালোভাবে বোঝাতে পারবো তোমাদের। তো দেখো, যদি আমরা বলেছিলাম যে মা বাবা, ভাই বোন, খাতা কলম, তারপর হচ্ছে ওহি নকুল, স্বর্গ নরক, দোয়াত কলম,
অনেক উদাহরণ আছে, আমরা জমা, খরচ, ঠিক আছে, সবগুলোই কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দেখো মাঝখানে কি সমস্ত পদ, এগুলো কিন্তু মাঝখানে কিন্তু হাইফেন আছে, হাইফেন। এগুলোর ব্যাস বাক্য হচ্ছে মা বাবা, যদি বলি মা ও বাবা, এটা হচ্ছে ব্যাস বাক্য। ভাই ও বোন, খাতা ও কলম, ওহি ও নকুল, জমা ও খরচ, দোয়াত ও কলম, স্বর্গ ও নরক। তার মানে ও এবং আর যে কোনো একটা থাকলেই হয়ে যাবে। এবং এই দুইটা পদের অর্থই প্রধান। এখানে কি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হচ্ছে না, দুইটাই কিন্তু প্রধান। মা বাবা, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, দুইটাই কিন্তু প্রধান। স্বর্গ নরক, দুইটাই প্রধান, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, যার কারণে এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সমার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, তারপর হচ্ছে তোমার বিপরীতার্থক দ্বন্দ্ব, অনেক দ্বন্দ্ব সমাস আছে। এগুলো খুবই সহজ, তবে যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাস এটা পরীক্ষায় আসে, কারণ এটাতে একটু ভেজাল আছে। দেশে, বিদেশে, জলে, স্থলে, এই যে দুইটা উদাহরণ দিলাম, এটার ব্যাস বাক্য ছিল এরকম: দেশে ও বিদেশে, জলে ও স্থলে। আমরা ও এবং আর বা মাঝখানে হাইফেন দেখে ইজিলি বুঝতে পারতেছি এটা দ্বন্দ্ব সমাস, কিন্তু এটা অলুক দ্বন্দ্ব সমাস কেন? এটা হচ্ছে, কারণটা হচ্ছে, দেখো ব্যাস বাক্যে একটা বিভক্তি আছে, এ বিভক্তি, সপ্তমী বিভক্তি, এখানে ওই বিভক্তি আছে। দেখো যখন সমস্ত পদ হলো তখন কিন্তু বিভক্তিটা লোপ পায় নাই, মানে বাদ যায় নাই, আছে কিন্তু এখানেও কিন্তু আছে। তার মানে যে সমাসে বিভক্তি লোপ পাবে না সেই সমাসকে আমরা বলবো হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না, বিভক্তিটা থেকে যাবে, সেই দ্বন্দ্ব সমাসকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, যারা বুঝতে পেরেছো তারা ক্লিয়ার বা ডান লিখবে, আমি সবার কমেন্ট দেখতে চাই। আমরা সমাজটা মোটামুটি 80% শেষ করতে পেরেছি কিনা, 100% আমি বলবো না, কারণ বিস্তারিত অনেক সময়ের প্রয়োজন 100% বোঝাতে গেলে। আমরা 80% শেষ করে দিয়েছি আজকে। 80% বুঝতে পেরেছো কিনা? যদি সমাজটা মোটামুটি বুঝতে পারো, ক্লিয়ার বা ডান লিখে কমেন্ট করো।